নীনাদের এত রাগ হতে লাগলো অনুভার ওপর, তবে সে আর কথা বাড়ালো না। অনুভা চটজলদি সুন্দর করে একটা বুক বানিয়ে দিল। নীনাদ বিল মিটিয়ে চলে গেল বুক নিয়ে। তবে তার সত্যি মেজাজ খারাপ। অনুভা ফুলগুলো তার কাছে বিক্রি না করতে সে অপমান বোধ করছে। এমন অসভ্য একটা মেয়ে তার পড়শি হয়ে ভাবতেই রাগে মাথা রক দপ দপ করে কাঁপছে। শিউলি বেগম আজ চিংড়ি ভুনা করেছে। এটা অনুভার খুব পছন্দের খাবার। রাতে খেতে বসে চিংড়ি মাছ দেখেই তার রাগে পারদ কমে গেছে। সে ব্যস্ত হয়ে বলল, তাড়াতাড়ি খেতে দাও মা। শিউলি বেগম ভাত বেড়ে দিলেন। অনুভার বাবা আনোয়ার শিকদার, শিউলি বেগম ও দাদি অজুবা বেগম একসাথে খেতে বসেছেন। কেমন যেন পিনপ্রথম একটা নীরবতা। পরিস্থিতি পরিবেশ স্বাভাবিক না। তবু অনুভা আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না। সে চুপচাপ খাচ্ছে। শিউলি বেগম মনে মনে কথাগুলো গুছিয়ে নিলেন। আগে জিজ্ঞেস করলেন, তোর কালকে ক্লাস আছে? অনুভা খেতে খেতেই জবাব দিল, আমার সপ্তাহ 5 দিন ক্লাস থাকে। যতদূর মনে পড়ছে কাল শুক্রবার না, আমার শনিবারও না। তাহলে ক্লাস কেন থাকবে না? মেয়ে এমন বেপরোয়া স্বভাবে অভ্যস্ত শিউলি বেগম। একসময় তিনিও এমন বদরাগী আর বদমেজাজি ছিলেন। বাবা মা ভাই বোনকে যে কত জ্বালিয়েছে। মা তো প্রায় রেগে বলতেন, যখন নিজে একটা হবে তখন বুঝবি কেমন লাগে। তিনি সত্যি ভাবেনি তারই একটা কার্বন কপি আল্লাহ তার পেটে দিয়ে দেবেন। এখন তিনি হাড়ে হাড়ে নিজের মায়ের কষ্টটা বুঝতে পারছেন। ছোটবেলা থেকেই অনুভা এই অতিরিক্ত রাগে সে অতিষ্ঠ হয়ে যখন অভ্যস্ত হয়ে গেছেন, তবু মাঝে মাঝে সহ্যর বাইরে চলে যায়। সব সময় বকতেও পারেন না। বলা যায় না রাগের মাথায় অনুভা কী করে ফেলে। একবার তো ছোটবেলায় একটা চর বসিয়েছিলেন বলে অনুভা রিমোট ছুঁড়ে মেরে টিভি ভেঙে ফেলেছে। এরকম অসংখ্য ঘটনা আছে অনুভার। শিউলি বেগম শান্ত কণ্ঠে বলেন, সোজা কথায় কি সোজাভাবে বলতে পারিস না? মা, তুমি খুব ভালো করে আমার ক্লাসের রুটিন জানো। এরপরও এমন অবান্তর প্রশ্ন করার মানে কি তাহলে? জিজ্ঞেস করা তোর এমন কি ক্ষতি হয়ে গেছে? কোনো ক্ষতি হয়নি। কেন জিজ্ঞেস করছো সেটা বলো। প্রথম ক্লাস কয়টা? 10:30। ক্লাস তো শেষ হবে 12টায়। পরে ক্লাস আর করতে হবে না। আমি একটা ঠিকানা দেব, ওই ঠিকানায় যাবি। অনুভা ভুরু কুঁচকে বলে, কোথায় আর কেন? একটা রেস্টুরেন্টে দেখা করতে আসবে প্রলয়। এই প্রলয়কারী ঝড়টা আবার কে? অনু, উল্টো পাল্টো কথা বলিস না। এই লোককে পাত্র মানে? তুমি আবার আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ? বয়স হচ্ছে তোমার কত আর আমি কি বুড়ি হয়ে গেছি? সব সময় এত প্রশ্ন জবাব দিতে ভালো লাগে না অনু। আর প্লিজ অবাধ্য হইও না। তুমি না গেলে আমি অপমানিত হব। শিউলি বেগম যখন খুব বেশি রেগে যায় তখন তিনি এরকম ঠান্ডা মাথায় তুমি সম্বোধন করে কথা বলে। অনুভা মায়ের এই রাগকে ভয় পায়। তাই সে বাবার উদ্দেশ্য বলল, আব্বু তুমি তো কিছু বলো। আনোয়ার শিকদার সহজ সরল অবলা ধরনের আচরণ করেন বাড়িতে। বাইরে সে ভালোই রাগী শিক্ষক, কিন্তু বইয়ের কাছে তার কোনো রাগ টেকে না। পৃথিবী প্রায় সব পুরুষই বোধহয় বইয়ের কাছে নিরীহ হয়ে পড়ে। তিনি মেয়ের অভিযোগের প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি আর কি বলবো, তোর মা যখন বলছে তখন একবার না হয় দেখা কর গিয়ে। এই যুগে এসে কেউ ব্লাইন্ড ডেটে যায় আব্বু? অ্যাটলিস্ট ছেলের ছবি তো দেখাও। শিউলি বেগম বলেন, ছবি দেখাতে হবে না। প্রলয়ের কাছে তোমার ফোন নাম্বার আছে, প্রয়োজন হলে ওই তোমাকে কল করবে। তুমি ক্লাস শেষ করে সোজা রেস্টুরেন্টে চলে যাবে। অনুভা লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অবশেষে সে বলল, বেশ আমি যাব, তবে দাদিকে আমার সাথে যেতে হবে। ওনাকে কেন সাথে নেবে? দেখো না মা, তুমি যেতে বলছো,
আমি রাজি হয়েছি। এখন আমি কাকে সাথে নেব এটা আমার ব্যাপার। তুমি যদি দাদিকে না যেতে দাও তাহলে আমি রিমা নয়তো আমার অন্য কোনো বান্ধবীকে নিয়ে যাব। তখন যদি তোমাদের প্রলয়ঙ্কারী ঝড় আমাকে রেখে ওদের পছন্দ করে, পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। শিউলি বেগম কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, এরপর বলো, ঠিক আছে। অনুভা হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে তার ক্লাস গেল না সে, যেহেতু দাদির সাথে যাবে তাকে তো আর এতক্ষণ ক্যাম্পাসে নিয়ে বসিয়ে রাখা যায় না। সে বাড়ি থেকে 12টার দিকে বেরিয়েছে। খুব সম্ভবত লাঞ্চ করাবে পাত্র। মায়ের দেওয়া ঠিকানা দাদিকে নিয়ে পৌঁছে গেল। ছবি তো দেখেনি ছেলে, এখন চিনবে কিভাবে? সে ভিতরে ঢুকে পুরো রেস্টুরেন্টে চোখ বোলায়। পিছন থেকে একজন তখন ডেকে বলল, অনুভা। অনুভা পেছনে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। একজন লম্বা চড়া হ্যান্ডসাম ছেলে, মুখটা হাসি হাসি। ছেলেটি একগাল হেসে বলল, আপনি তো অনুভা? অনুভা উপর নিচ মাথা ছাকালো। ছেলেটি বলল, আমি প্রলয়। অনুভা ছোট্ট করে বলে, ও আসুন, বসুন। প্রলয় আগে অনুভা এবং দাদিকে বসিয়ে তারপর নিজে বসলো। দাদিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ভালো আছেন দাদি? এত রাগ লাগছে অনুভার। মা তাকে ছেলের ছবি দেখালো না, অথচ ঠিকই ছেলেকে তার ছবি দিয়ে দিয়েছে। এটা কেমন বিচার? প্রলয় দাদির সাথে কথা বলার মাঝে খেয়াল করলো অনুভা অন্যমনস্ক হয়ে বসে আছে। সে জিজ্ঞেস করলো, কিছু কি ভাবছেন? অনুভার স্বাভাবিক কণ্ঠে বলে, না। আচ্ছা, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমার ছবি দেখেছেন? প্রলয় হেসে বলল, না আন্টি, মানে আপনার মা ফোন করে বলেছে যে আপনার সাথে আপনার দাদি আসবে, তাই রেস্টুরেন্টে আপনাকে চারপাশে এমন উৎসুক দৃষ্টিতে তাকাতে দেখে এবং সাথে দাদিকে দেখে গেস করেছিলাম আপনি হয়তো অনুভা। আই সি। এখন বলুন কি খাবেন? আপনার ইচ্ছে। প্রলয় দুষ্টুমি করে বলল, বিয়ের পর কি সব আমার কথা মতোই হবে? আর এমন বাধ্য থাকবেন নাকি? রাগে শরীর জ্বলে যাচ্ছে অনুভার। এই লোকটা তো দেখা যাচ্ছে অনেক দূর এগিয়ে গিয়েছে। এখনই বিয়ে, পরে চিন্তা ভাবনা করছে। প্রলয় এবার দাদিকে জিজ্ঞেস করলো, প্রিটি লেডি, আপনি বলুন কি খাবেন? দাদি কটমটো করে তাকিয়ে বললেন, তুমি আমার এই বেডি কইলে কেন? আমি বেডি? প্রলয় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন আকস্মিক ঘটনায়। অনুভা দীর্ঘশ্বাস নিয়ে বলল, দাদি, কানে একটু সমস্যা আছে। এরপর সে দাদিকে বুঝিয়ে বলল প্রলয় তাকে বেডি বলেনি। সে দাদির ওপর রাগ হলো। আরে বয়স তো কম না। বেডি বলল, গায়ে লাগবে কেন? বুড়ি বললে তো মনে হয় একদম কবর দিয়ে দিতে এখনই। প্রলয় খাবার অর্ডার দেওয়ার সময় অনুভা বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। শিওর? অনুভা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। তখন ছোট বাচ্চা মেয়ে বলে, এই প্রতিবেশী, তুমি আমার মামাকে ফেলে দিয়েছিলে কেন? অনুভা অবাক হয়ে তাকালো। বলে, কি এই পিচ্চি? সে ভুরু কুঁচকে বলে, কে তুমি? আমাকে চেনো? বাচ্চাটা এবার কোমরে দুহাত রেখে বলল, তুমি আমাকে চেনো? আমার নাম প্রীতি। তুমি কেন আমার মামাকে ফেলে দিয়েছিল বলো? অনুভা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কাকে ভেবে কাকে কি বলছে এই বাচ্চাটা? তোমার মামাকে? জানতে চাইল অনুভা। আমার মামাকে জানো না? এসো দেখাচ্ছি তোমায়। এরপর বাচ্চাটি অনুভার হাত ধরে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, আমার মামা বলছে তোমার সঙ্গে আবার দেখা হলে রেগে তোমার নাক ফাটিয়ে ফেলবে। তুমি নাকি কথায় কথায় নাক ফুলিয়ে রাগ দেখাও। প্রীতি তার সামনের দিকে অনুকে দাঁড় করিয়ে তাকে দেখে মনে হচ্ছিল ওর লম্বা লম্বা চুলগুলো রাগে এখানে দাঁড়িয়ে যায়। ওর অসভ্য লোক বাচ্চাটাকে তার নামে এসব আজে বাজে কথা বলেছে। নিনাদ অনুভাকে দেখে দাঁড়িয়ে গেল বসা থেকে। প্রীতিও আবার কোমরে হাত রেখে বলল, মামা, এটা তো প্রতিবেশী বলো। ওর কথাই তো বলছো তুমি মাম্মাকে একটু আগে। দেখো আমি ধরে ফেলেছি। তুমি না বলেছিলে নাক ফাটিয়ে দেবে? প্রীতি, চুপ করো। তোমার মাম্মা কোথায়? মামাম তো ওয়াশরুমে। অনুভা রাগে হিস হিস করছে। রাগিনীর মতো তাকিয়ে আছে নিদানের দিকে। কথা আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু নিনাদের বেলা ঘটনা অন্য ঘটনা। তার আদরের ভাগ্নি যে তাকে এভাবে ফাঁসিয়ে দেবে
এটা তো সে কল্পনাও করেনি। রেস্টুরেন্টে আসার পর অনুভাকে এখানে দেখে বড় বোন আশার কাছে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করছিল, সাথে নিজের ক্ষোভের কথাও বলছিল। তার ভাগ্নি যে সেই কথা বলে দিবে তা কি জানতো? অনুভা কিছুই বলল না, তবে অবাক করা এই অদ্ভুত একটা কাজ করে বসল। সে সোজা নীনাদের নাকে একটা ঘুষি দিল। ঘটনা আকস্মিকতায় নাকে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল নীনাদ। এই মেয়ে এটা কি করলে? রেস্টুরেন্টের মানুষজন খুব বেশি নেই, যারা আছে তার মধ্যে যে কয়েকজন ঘটনাটি দেখেছে তারা প্রত্যেকে হতবিলম্ব হয়ে তাকিয়ে আছে। আশা ওয়াশরুম থেকে বেরিয়ে প্রীতিকে না পেয়ে চিন্তিত হয়ে বাইরে বের হয়েছিল, কিন্তু বাইরে এমন থমথমে পরিবেশ দেখে সে কিছুই বুঝতে পারছে না। নীনাদ এরকম নাকে হাত দিয়ে কেন দাঁড়িয়ে আছে? সে দ্রুত এগিয়ে গেল। প্রলয় ঘটনাটি দেখে হতবাক, সেও চটজলদি এগিয়ে গেল অনুভার কাছে। নীনাদ এতটাই অবাক হয়েছে এই ঘটনায় যে সে কথা বলতেই ভুলে গেছে। খুশি দিয়ে অনুভার রাগ কমেনি। সে দাঁতে দাঁত পিষে বলে, আপনার সাহস হয় কি করে আমাকে খুশি মারতে চাওয়া? তাও আবার এসব কথা আপনি এইটুকু বাচ্চার সামনে বলেন কোন সাহসে? নীনাদের মুখে আশা যতটুকু শুনেছে অনুভার ব্যাপারে, এখন মনে হচ্ছে এই মেয়ে আরও বেশি সাংঘাতিক। সে এগিয়ে আসার পর প্রীতি বলে দিয়েছে অনুভা নীনাদকে ঘুষি মেরেছে। প্রলয় কিছুই জানে না, তবুও সে পরিবেশ স্বাভাবিক করে বলল, কোনো সমস্যা হলে আমরা বসে কথা বলি। অনুভা চেঁচিয়ে বলে, অসম্ভব, এই লোকের সাথে বসে কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো। নীনাদের হুঁশ ফেলল। সেও রাগে গর্জে উঠে বলল, তো মরছেন না কেন? মরে যান। যদি শুধু মেয়ে না হতেন তাহলে এক্ষুনি আমার হাতে আপনি খুন হতেন। আশা নীনাদের হাত ধরে বলল, নীনাদ চুপ কর, এখানে কোনো সিনকেট করিস না। এক পর্যায়ে প্রলয় অনুভাকে জোর করে নিয়ে গেল। এদিকে আশা চেষ্টা করতে লাগলো নীনাদকে শান্ত করা। সে অনুভার সাহস দেখেও অবাক। এই মারমুখী মেয়ে যার কপালে আছে তার জীবন একদম শেষ। খাবার আসার পর অনুভার রাগের জন্য খুব একটা খেতে পারল না। প্রলয় কেমন জানি চুপসে গেছে। আগের মতো সেই সহজ স্বাভাবিক আচরণটা তার মাঝে এখন আর নেই। কথাও বলছে খুব মেপে মেপে। অনুভার প্রলয়কে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার মাথা নীনাদকে নিয়ে। লোকটার সাথে দেখা হওয়ার পর ঝামেলা হয়নি এমন একটা দিন গেল না। এত অশুভ এই লোকটা তার জন্য। রেস্টুরেন্ট থেকে বাসায় গিয়ে অনুভা চুপচাপ শুয়ে পড়েছে। প্রলয়ের সাথে কি কথা হয়েছে জানার আগ্রহ থাকলেও শিউলি বেগমকে সেই মুহূর্তের জন্য আগ্রহ দমিয়ে নিতে হলো। অনুভা যখন বলল এখন সে ঘুমাবে, তার মানে কোনোভাবেই তাকে এখন বিরক্ত করা যাবে না। এদিকে অজুফা বেগম থেকেও খুব বেশি কিছু জানা যাবে বলে মনে হয় না। তিনি একটা বলে আরেকটা শোনে। কোন ঘটনা বলার বদলে কী বলবে তার কোনো ঠিক নেই। তবুও তিনি আগ্রহ আটকাতে না পেরে শাশুড়ির থেকে যতটুকু পারলেন শুনে নিলেন। অজুফা বেগম খুব বেশি কিছু বলতে পারেনি, তবে তিনি রেস্টুরেন্টে ঘটে যাওয়া ঘটনাটি শিউলি বেগমের থেকে রাতে আনোয়ার শিকদারের ফোনে কল দিলেন প্রণয়ের বাবা। তারা এই সম্পর্ক করতে চায় না আর সামনেও আগাতে চায় না। আনোয়ার শিকদার কারণ জানতে চাইলে তিনি অনুভার অতিরিক্ত রাগের কথা বললেন। এমন মেয়ে নিয়ে সংসার করা অসম্ভব। আনোয়ার শিকদারও আর কথা বাড়ায়নি। তিনি ভাবছেন শিউলি বেগমের কথা। রেস্টুরেন্টের কথা জানার পর না জানি আবার কেমন রেগে যায়। মেয়ে থেকে বউও তো তার কম রাগী নয়। যদিও সময় ব্যবধানে শিউলি বেগমের রাগ অনেকটা মেলান হয়ে গিয়েছে। রাতে খাবারের সময় আনোয়ার শিকদারের ভয়টা সত্যি হলো। শিউলি বেগম বিয়ে ভাঙার কারণ ঠিকই ধরে ফেলেছেন, তবে ঝামেলা যে প্রলয়ের সাথে নয় বরং নিদানের সাথে হয়েছে এই বিষয়টা তিনি জানেন না। অনুভার ওপর আজ তিনি মেজাজ দেখালেন। শাসিয়ে বলেন, অনু, তোমার উচিত নিজেকে নিজে এই বাজে স্বভাবকে একবার চেঞ্জ করা। এরকম হলে কোনো ছেলেই তোমাকে পছন্দ করবে না। অনুভা খাওয়া থামিয়ে বলে, আমি আমার জন্যই রাগ কমানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি, আর কোনো চেষ্টাও করতে চাই না।
অন্তত আমি কারো যেন নিজেকে বদলাতে পারবো না। আমি যেমন তেমনটাই মেনে যে আমার জীবনে আসতে পারবে আমি তাকেই গ্রহণ করে নেব। ভালোই হয়েছে তোমাদের পলায়নকারী ঝড় প্রথম দিনই আমার আসল রূপ দেখে নিয়েছে। বলতে পারো আমি খুশি এই বিয়ে ভাঙার জন্য। সারা জীবন কি তুমি এভাবেই থাকতে চাও? থাকলে কি সমস্যা আছে? তোমরাই তো বলো বাবা মেয়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না, বোঝা হয় না। তাহলে আমি বিয়ে না করলে কি সমস্যা? ছোটোখাটো একটা বিজনেসও তো করছি আমি। তোমাদের বৃদ্ধ বয়সে আমি টানবো। আমাদের নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। শুধু অনুরোধ করব, রাগটা একটু কমাও প্লিজ। অনুভার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কাঠখোট্টা স্বরে বলল, সরি মা, পারবো না। এরপর সে নিজের রুমে চলে গেল। শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে মেয়ে চলে যাওয়া দেখলেন। খুব ভালো করে লক্ষ্য করলেন, বোঝা যাবে তার দৃষ্টিতে হতাশা এবং দুশ্চিন্তা আছে। আশা নিনাদের সাথে কথা বলার সাহস পাচ্ছে না। কখন যে রাগে ফুঁসে উঠবে তার কোনো হিসেব নেই। তখন অনুভার রাগ এসে সব ছাড়বে ওর ওপর। রাতে প্রীতিকে নিনাদের কাছে আনতে যাওয়ার সময় বলে, তুই কি এখনও রেগে আছিস? নিনাদ ঘুমন্ত প্রীতিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলো, আমার ইচ্ছে করছে ওকে খুন করে ফেলতে। অযথাই এত রাগিস না তো। আর খবরদার ভুলেও গায়ে হাত তোলার কথা ভাবিস না। আমি তো তখন ভয় পাচ্ছিলাম তুই কখন জানি গায়ে হাত তুলে ফেলিস। আমি মেয়েদের গায়ে হাত তুলি না বলেই এখন বেঁচে আছে সে। তবে যাই বলিস, মেয়েটা আসলে ডেঞ্জারাস। বাড়ির মানুষ যে কিভাবে সহ্য করে কে জানে। বিয়ের পর সংসারে ঝামেলা হবে। কেমন রোবোটিক টাইপের যেন। কোনো ইমোশনাল আছে বলে মনে হয় না। তুই ওর কাছ থেকে দূরে দূরে থাকিস। আশ্চর্য কথা বললি। আমি কি ওর কোলে গিয়ে বসে থাকি নাকি? 3বার দেখা হয়েছে আর 3বারই ঝামেলা। আবার দেখা হলে এড়িয়ে যাবি। দেখা তো হবেই, থাকি তো একই এলাকায়। নিজেদের বাড়ি না হলেও এখান থেকে চলে যেতাম। বলিস কি, একটা মেয়ের জন্য বাড়ি চেঞ্জ করে ফেলতি? মেয়ে বলিস না, বল ডাইনি, কাল নাগিনি। ওর মুখেও আমি আর দেখতে চাই না। আশা এবার নিনাদের রাগ দেখে হেসে ফেল। যদিও সে অনুভার ওপর বিরক্ত, তবু মজার সুযোগ পেয়ে হাতছাড়া করল না। প্রীতিকে সাবধানে কোলে তুলে নিয়ে বলল, ওর মুখও দেখতে চাস না? ভাব কোনোভাবে যদি ওর সাথে তোর বিয়ে হয় তাহলে কেমন হবে? নিনাদ তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোর কি মাথা খারাপ আপু? এর চাইতে অসম্ভব আর কিচ্ছু হতে পারে না। ওকে কেন? ওর মত কোনো মেয়েকে বিয়ে করা আগে আমি মরে যাব। বালাইশাট, এইসব বলতে হয় না, মজা করছি। আমিও চাই না এমন দরজাল মেয়ে আমার ভাইয়ের বউ হোক। তোর মিষ্টি একটা বউ হবে যে তোকে অনেক ভালো রাখবে, তোকে ভালোবাসবে, বিশেষ করে তোর রাগ যে সামলাতে পারবে। ধ্যাত, এইসব বিয়ে টিয়ে ঝামেলা। যখন বউ পাবি তখন আবার ঠিকই বউয়ের আঁচল ধরে ঘুরবি। বাজে কথা বলিস না আপু, ঘুমাতে যা। যাচ্ছি, তুইও ঘুমিয়ে যা। আর আজ যা হয়েছে ভুলে যা। শুধু শুধু এসব নিয়ে ভেবে ঘুম হারাম করিস না। নিনাদ কোনো জবাব দিল না। আশা চলে গেছে। আজ সত্যি বোধহয় রাগের চোটে নিনাদের ঘুম আসবে না। তবে ধারণা সত্যি হলো না। বালিশে মাথা রাখতে নিনাদ ঘুমে তলিয়ে গেছে। সকালে নিনাদের ঘুমও ভাঙল ভোরে। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগছে। অনুভার কথা মনে পড়তে মুখটা তেতো হয়ে গেল তার। মেয়েটা দেখা যাচ্ছে একদম মাথা চড়ে বসেছে, তবে সে ফ্রেশ ভাবটা দূর করতে চাইছে না। তাই রান্নাঘরে গিয়ে নিজের জন্য কফি বানালো। পড়াশোনা দরুন দেশের বাইরে থেকেছে, তাই মোটামুটি সব রান্নাবান্নাই তার আয়ত্তে আছে। আজকে আবারও তার কলেজের লাইফের বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে। এত বছর পর নিনাদ এসেছে, সেই উপলক্ষে এই আয়োজন। চটজলদি কফিটা খেয়ে নিনাদ গোসল করে নিল। এখন শরীরটা হালকা লাগছে তার। রেডি হয়ে সকালে নাস্তা করে সে বেরিয়ে পড়ল বন্ধুদের সাথে দেখা করার জন্য। রিকশায় উঠে সে বন্ধুদের গ্রুপে কল করে দিয়ে কে কোথায় আছে জানতে চাইল। বাস স্ট্যান্ড সবাই একসাথে হয়ে তারপর গন্তব্যে পৌঁছাবে এমনটা প্ল্যান করেছিল। কথা বলতে বলতে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দেখতে পেল রাস্তার ওপাশে অনুভার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, গলায় আইডি কার্ড। খুব সম্ভবত ক্লাসে যাচ্ছে। নিনাদকে দেখেই চোখ মুখ কুঁচকে ফেলল সে।
নিনাদকেও একই অবস্থা, পারছে না শুধু কাঁচা গিলে খেয়ে ফেলতে। বিরক্তকর একটা মেয়ে মানুষ। নিনাদ কথা বলতে বলতেই পার হওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ সে লক্ষ্য করল অনুভা আতঙ্কিত মুখে তার দিকে তাকে চিৎকার করছে এবং হাত নাড়াচ্ছে, কিন্তু কি বলছে এটা তার বোধগম্য হলো না। সেই হাতের ইশারা লক্ষ্য করে পিছনে তাকাতে সঙ্গে সঙ্গে একটা পিকআপ গাড়ি চোখে পলকে তাকে ধাক্কা দিয়ে সরে গেল। সঙ্গে সঙ্গে দূরে ছিটকে পড়ল নিনাদ। আশেপাশে মানুষজন দৌড়ে এলো দ্রুত। কয়েকজন পিকআপ আটকে ড্রাইভারকে বের করে মারতে শুরু করেছে। নিনাদ সবকিছু ঝাপসা দেখছে, রক্তে শরীর ভিজে গেল তার। এত কোলাহল, শব্দ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করার আগে সে ঝাপসা দৃষ্টিতে অনুবার মুখটা দেখতে পেল। নিনাদের রক্তাক্ত মাথা দুহাতে ধরে রেখেছে। মেয়েটি কি কাঁদছে? নিনাদ বুঝতে পারছে না। ততক্ষণে তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে।